হ্যালো, সবার কি অবস্থা? আসসালামু আলাইকুম। তৌফিকাস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওর শুরুতেই সবাইকে টকটকে লাল রঙন ফুলের শুভেচ্ছা জানিয়ে নিলাম। আর ভিডিওর শুরুতেই আমি যে কাজটা করছি সেটা হচ্ছে বাড়ির যে সুইচের বোর্ডগুলো আছে সেগুলো ক্লিন করছি। অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে আর অনেক দিন থেকে এই ধরনের ক্লিনিং কাজ থেকে বিরত আছি, তো ভাবলাম যে আর দেরি করা যাবে না, কারণ বেশি দেরি করলে বেশি নোংরা লেগে যাবে আর সেগুলো অনেক বেশি কঠিন হয়ে লেগে থাকবে, এরপরে তুলতে সমস্যা হবে। সো আমি এখন এই কাজটা করে নিচ্ছি, যেটার মাধ্যমে সেটা হচ্ছে একটা ফোমের মধ্যে মিস্টার ব্রাশও লাগিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে আলতো হাতেই সুইচগুলো মুছে নিচ্ছি, এর ফলেই সুন্দর ঝকঝকে চকচকে হয়ে যাচ্ছে। একটা ব্যাপার লক্ষ্য করে থাকবেন যে প্রতিটা সুইচ বোর্ডের নিচে যে দেয়ালের অংশটা আছে আর কি, যেখানে ডিস্টেম্পার করা, সেই জায়গাটাও না কেমন যেন নোংরা হয়ে থাকে। আমার বাসায় তো এমনটাই হয় বরাবর। কয়েকদিন যদি এগুলো পরিষ্কার না করি তাহলেই দেখা যায় যে সুইচের নিচের দেয়ালের অংশটা কেমন যেন একদম ময়লা লেগে থাকে। দেখতে এত বেশি খারাপ লাগছিল এই কয়েকদিন ধরে, তো ভাবলাম আর দেরি না করে চটজলদি আমি প্রথমে এই কাজটাই করে নেই। তো খুব সহজভাবেই আমি এই কাজটা করে নিচ্ছি। আর এই যে সুইচ বোর্ডটা ক্লিন করেছি, এখানে কিন্তু মোটেও পানি লাগানো যাবে না, ভুল করেও না, এতে করে শর্ট সার্কিট হতে পারে। সো এই ভুলের কারণে আমরা হয়তো বিরাট বড় ধরনের দুর্ঘটনায় পড়তে পারি। তো এই কাজটা করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, হয় শুকনা কাপড়, না হলে এরকম মিস্টার ব্রাশ জাতীয় জিনিস দিয়েই পরিষ্কার করতে হবে, পানি লাগানো যাবে না। তবে সুইচের যে নিচের অংশ, যেটা আমি দেওয়ালের কথা বলছি নোংরা লেগেছিল, সেটা আমি একটা গেঞ্জির কাপড় সাবান পানিতে ভিজিয়ে তারপরে হচ্ছে আমি পরিষ্কার করে দিচ্ছি। তো ওই কাজটা করতেও আমার খুব বেশি সময় লাগেনি, অল্প একটু হালকা হাতে ঘষতেই সব ময়লা উঠে গিয়েছে। একটু সাবান পানি নেওয়ার ফলে খুব সহজে আমার কাজটা হয়ে গিয়েছে। আমাদের বাসাটা একটু বড় হওয়ার কারণে দেখা গিয়েছে সুইচের বোর্ডগুলো অনেক। সো প্রতিটা সুইচ বোর্ডে কিন্তু আমি পরিষ্কার করেছি, একটু সময় লেগেছে, বাট আপনাদের সাথে সবগুলো দেখাই নাই, দুই তিনটা করে আর কি দেখাইছি আমি কিভাবে বরাবর সুইচ বোর্ডগুলো ক্লিন করি। দেখা যায় যে আমাদের বাসায় আমরা যারা গৃহিণী তাদেরকে প্রতিদিন সকালবেলা উঠেই এরকম ক্লিনিংয়ের কাজগুলো করতে হয়, অনেক কিছু ক্লিন করার আছে। তো সব কিছু কিন্তু একদিনে করা সম্ভব হয়ে ওঠে না। আর যেহেতু ভিডিও করি, সো দেখা যায় ভিডিও করলে পরে সব কাজই দেরি হয়ে যায়, কারণ ক্যামেরাটা এদিক ওই দিক করতে হয়, ঘুরাইতে হয়, যার ফলে অনেক বেশি দেরি হয়ে যায়। আর আমরা যারা ইউটিউবে কাজ করি তারা সবাই জানেন যে ভিডিও করে কাজ করতে কতটা সময় লাগে, এমনিতে যতটুকু সময় লাগে তার দ্বিগুণ সময় লেগে যায়। তো যাই হোক, আমি ঘরের সবগুলো সুইচ সুন্দর মতো করে ক্লিন করে নিয়েছি। তো এখানে আমি ধনিয়া পাতার যে গোড়াটা আছে সেটা বেছে রাখছি। ধনিয়া পাতাগুলো আনার পর দেখতে পেলাম কি ভিজা, একদম ভিজা। এইভাবে যদি ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম যে গোড়া পরিষ্কার করে বাতাসের মধ্যে একটু ছড়ায় রাখি, এতে করে শুকায় গেলে ফ্রিজে রাখলে আর তেমন নষ্ট হবে না। তরকারিওয়ালারা কি করে, সব তরকারির মধ্যেই একদম পানি দিয়ে কেমন যে ভিজায় রাখে, তো এই তরকারি না বেশি দিন আর কি ভালো থাকে না, ফ্রেশ থাকে না, ফ্রিজে রাখলেই দেখা যায় যে এগুলোর মধ্যে দাগ লেগে যায়। তো বাসায় ভিজা তরকারি আনার পর একটু শুকিয়ে যদি ফ্রিজে রাখা যায় তাহলে আবার অনেক দিন ভালো থাকে। তো বাসায় যখনই কাঁচা সবজি কিংবা শাক টাক আনা হয় তখন যদি দেখি যে পানি দিয়ে ভিজা, সাথে সাথে প্যাকেট করে ফ্রিজে রাখি না, কিছুক্ষণ বাইরে বাতাসে রেখে দিই, যখন শুকায় যায় তখন পলিথিনে সুন্দর করে মুড়িয়ে দেন আমি ওই কাঁচা সবজি কিংবা শাকগুলো ফ্রিজে রাখি। তো এইভাবে রাখলে দেখা যায় শাক সবজি সব কিছুই অনেক দিন ভালো থাকে। কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো কিন্তু অনেক দিন এভাবে ভালো রাখা যায়। আমরা যারা গৃহিণী বাসার কাজকর্ম করি, বাসাটা মেনটেন করি, সব কিছু তদারকি করি, তাদেরকে কিন্তু সব দিকটাই খেয়াল রাখতে হয়। আর এভাবে নিয়ম মাফিক চললে পরে দেখা যায় যে পুরাটা ঘরই সুন্দর মতো একদম পরিপাটি থাকে, গুছানো থাকে, সব কিছু সময় মতো হয়ে যায়, আর সংসারের খরচ থেকেও অনেকটা সাশ্রয় হয়। তো সব কিছুই আসলে মেনটেনেন্সের ব্যাপার আছে। সো আমাদের মনে হয় সবাই আমরা যারা মধ্যবিত্ত আছি তারা চেষ্টা করি কিভাবে সংসারের খরচটা একটু কমানো যায়। সো সব কিছু এত বেশি দাম, সব কিছু যদি একটু খেয়াল না রাখি তাহলে আসলে চলাটা বেশ মুশকিল হয়ে যাবে।
যাবে। তো এইদিকে আমি দেখতে পাচ্ছেন কি করছি, কাঁঠালের পিঠা তৈরি করছি কলা পাতা দিয়ে। কাঁঠালের এই পিঠার গোলাটা কিভাবে বানিয়েছি আসলে শুরুতে দেখাই নাই, কারণ ভেবেছিলাম যে ভিডিও করব না। পরে আবার চিন্তা করলাম যে যেহেতু পিঠা বানাচ্ছি একটু শেয়ার করি আপনাদের সাথে। আর কি কাঁঠালের বিচি ছাড়িয়ে একটু ব্লেন্ডার করে নিয়েছি, তারপরে চালের গুঁড়া দিয়ে মেখে আর কি এরকম একটা গোলা তৈরি করে কলা পাতার মধ্যে মুড়িয়ে এই পিঠাটা তৈরি করতে হয়। খুবই সহজ ব্যাপার এটা। কাঁঠাল আমাদের বাসার সবার খুব বেশি যে পছন্দ তা না, তবে আমি যখন কাঁঠালের পাকা গন্ধ পাই তখন আমার খুব ইচ্ছা করে কাঁঠাল খাইতে। আর সেজন্যই আর কি বাসায় মাঝে মধ্যে দু একবার কাঁঠাল আনে, তো আনলে পরে দেখা যায় একবার দুইবার একটু খাই, তারপরে কিন্তু আর খাওয়া হয় না। তো কাঁঠাল এনেছিল মাঝখানে, তো কাঁঠাল এক কোষ দুই কোষ খেয়েছি, তারপরে দেখা গিয়েছে অনেকটা কাঁঠাল রয়ে গেছে। তো ভাবলাম যে এই কাঁঠালগুলো ফ্রিজে রাখলে কাঁঠালের গন্ধে অন্যান্য জিনিসও গন্ধ হয়ে যাবে, এতে করে ওই খাবারগুলো নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম আর ফ্রিজে রাখবো না, পিঠা তৈরি করি। কাঁঠালের এই পিঠাটা আমাদের অঞ্চলের অনেক পছন্দের। যখন আর কি কাঁঠালের সিজন আসে আমাদের নরসিংদীতে কিন্তু প্রচুর কাঁঠাল হয়, একদম প্রতিটা বাড়িতে কাঁঠাল গাছ আছে। আর কাঁঠাল গাছের নিচ থেকে উপর পর্যন্ত কেবল কাঁঠাল আর কাঁঠাল। আর কাঁঠাল যখন একবার পাকা শুরু করে তখন দেখা যায় যে একটার পর একটা পাকতেই থাকে। তখন এত কাঁঠাল দিয়ে কি করবে, তখন হচ্ছে এই যে কলা পাতা দিয়ে পিঠা তৈরি করে। গ্রামের বাড়িতে কলা পাতার এই কাঁঠাল দিয়ে তৈরি পিঠাটা অনেক সহজ, বাট ঢাকা শহরে একটু কষ্ট, কারণ কলা পাতা কিন্তু পাওয়া যায় না। আমি আমার বান্ধবীর বাসা থেকে এই কলা পাতা নিয়ে আসছিলাম, তো এর আগেও একদিন বানাইছিলাম, তো সেই কলা পাতা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আবার মনে হইলো ফ্রিজে কলা পাতা আছে, তো এই কাঁঠালের পিঠাটা বানিয়ে ফেলি। এমনি এমনি কাঁঠাল খাওয়া থেকে এই কলা পাতা দিয়ে মুড়িয়ে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে ঢাকা শহরে কলা পাতা ম্যানেজ করা কিন্তু কষ্টকর। আমি আমার বান্ধবীর বাসা থেকে কলা পাতা এনেছিলাম, তো কিছু পাতা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই পাতা দিয়েই আমি এই কাঁঠালের পিঠাটা তৈরি করে নিয়েছি। এটা কলা পাতা দিয়ে বানালেই কিন্তু ভালো লাগে। তাছাড়া একই গোলা গুলিয়ে তেলের পিঠাও কিন্তু বানানো যায়। তো তেলের পিঠা থেকে আমার এরকম শুকনো পিঠাটাই খেতে ভালো লাগে। তো পিঠাগুলোকে আমি এইভাবে সাইজ মতো কেটে নিয়েছি। এখন বক্সে ভরে ফ্রিজে রেখে দেওয়া যাবে, একসাথে তো এতগুলো খাওয়া যাবে না। আর এভাবে ফ্রিজে রাখলে কাঁঠালের গন্ধ আর ছড়াবে না, তাই আর কি এই পিঠাগুলোই বানিয়ে নিলাম। এটা রাতের বেলা একটু হাঁটতে গিয়েছিলাম আমরা সবাই। তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।